উর্মিলা অনেক বেশি গরিব ছিল। সে সেলাইয়ের কাজ করে তার 3 মেয়েকে লালন পালন করত। কিন্তু উর্মিলা এই কাজ করে এত বেশি টাকা পায় না যে খাওয়া পড়া বাদ দিয়ে আর কিছু টাকা সে জমাতে পারবে। ছোট্ট সেলাই হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তুরপাই করি। সুজাতা বুবু তো এখনই আসছে এটা নিতে। ইস, আজ যে কি গরম পড়ছে না, খুবই কষ্ট হচ্ছে। প্রচন্ড গরমে উর্মিলা বসে বসে কাপড় সেলাই করতে লাগলো। এরই মধ্যে সুজাতা চলে আসলো আর বলল, আরে ও উর্মিলা, আমার ড্রেস কি সেলাই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার ড্রেস একদম রেডি। এই নাও উর্মিলা বাবু 200 টাকা। অনেক সুন্দর হয়েছে তোমার জামা তৈরি করা। ধন্যবাদ তোমাকে। কিন্তু সুজাতা বাবু, আমাকে একটু হেল্প করো তো। তুমি যেখানে কাজ করো সেখানে গিয়ে আমার সম্পর্কে বলবা। ওখানকার মানুষকেও আমি খুবই সস্তায় কাপড় সেলাই করে দেব। এতে গরিব দর্জির কিছু টাকা হবে। আমি বুঝতে পেরেছি উর্মিলা বাবু, তোমার কত কষ্ট। এই গরমে কত কষ্ট করে ইনকাম করে এতগুলো সদস্যকে চালাতে অনেক কষ্ট হয়ে যায়। আসলে সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি যেখানে কাজ করি ওরা সবাই অনেক বড় লোক। ওরা বড় বড় ফ্যাশন ডিজাইনারের কাছে গিয়ে সেলাই করে। ঠিক আছে সুজাতা বাবু, যাও তুমি। এ কথা বলে মন খারাপ করে উর্মিলা আবারও সেলাইয়ের কাজে লেগে গেল। সুজাতা তার ড্রেস নিয়ে সেখান থেকে চলে গেল। এরই মধ্যে উর্মিলার 3 মেয়ে একটা বিষয় নিয়ে ঝগড়া করতে করতে বাড়ির মধ্যে ঢুকলো। আপু ছাড়ো বলছি, এই শরবতের গ্লাস আমার। আমি কি করে তোকে দিয়ে দেব? আমারও তো অনেক পিপাসা লেগেছে। গরমের মধ্যে লাইন ধরে আমি এটা কিনেছি। আরে না না, এই শরবত আমার, আমাকে দাও, আমি খাবো। এই বাচ্চারা, কি হয়েছে তোমাদের? এভাবে ঝগড়া করছো কেন তোমরা? মা, আমরা যখন 3 জনে বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন দেখলাম এক আঙ্কেল ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করছে। সব শেষ হয়ে গিয়েছিল, শুধু 1 গ্লাসে আমরা পেয়েছি। এরপর উর্মিলা 3 মেয়ের মাঝে 1 গ্লাস শরবতকে খুব সুন্দর করে ভাগ করে দিল। এভাবে উর্মিলার 3 মেয়ে সব সময় জিনিসের জন্য জেদ ধরত ও অনেক কষ্ট করত। তখন হঠাৎ করে উর্মিলার পাশের বাড়ির রাধা নামে একজন মহিলা তার মেয়েকে সাথে নিয়ে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে তার বাসায় ঢুকলো। আরে উর্মিলা, তোর ঘরের মধ্যে এত গরম, মনে হচ্ছে যে আগুনের মধ্যে ঢুকলাম রে। কতবার বলেছি একটা পাখা কিনে নে, তা তো শুনিস না। এই নে মিষ্টি নে, তোর মেয়েদের খেতে দে। কিন্তু হঠাৎ করে মিষ্টি কেন? কোনো সুসংবাদ? আরে আমার আগের টিভি বিক্রি করে অনেক বড় 60 ইঞ্চি টিভি কিনেছি। ওর মধ্যে কত ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছি। সেই খুশিতেই মিষ্টি আর কি। এ কথা শুনে উর্মিলার সবচেয়ে ছোট মেয়ে বলল, আরে ওয়াও আন্টি, আমাদেরকেও তো টিভি দেখতে দেবেন তাই না? আরে মামনি, কেন দেব না, যেও, ঠিক আছে। আচ্ছা উর্মিলা, আমি চলে গেলাম। একদিন সন্ধেবেলা উর্মিলা কাপড় সেলাই করছিল। তখন তার ছোট মেয়ে তার কাছে এসে বলল, মা, অনেক বোর লাগছে, আমি কি রাধা আন্টিদের বাড়িতে গিয়ে টিভি দেখব? ঠিক আছে যাও, তবে ওখানে গিয়ে দুষ্টামি করবে না। আচ্ছা মা, কোনো দুষ্টামি করব না, তাহলে গেলাম। উর্মিলার 3 মেয়ে রাধাদের বাড়িতে টিভি দেখতে গেল। রাধা আন্টি, আপনাদের টিভিটা একটু চালিয়ে দেন না, আমরা 3 বোন দেখবো। আমরা জেদ করবো না, আপনি যা দেখেন সেটাই দেখব। তখন রাধা মনে মনে ভাবতে লাগলো, বেশরমের মতো টিভি দেখতে চলে আসছে। লজ্জা শরম কোনো কিছু নেই। আর ওদের কি, ওদের মায়েরই তো লজ্জা নেই। ঠিক আছে, টিভি চালিয়ে দিচ্ছি, কিন্তু কোনো দুষ্টামি করা যাবে না। উর্মিলার 3 মেয়ে চুপচাপ বসে রাধাদের ঘরে টিভি দেখছিল আর প্রচণ্ড খুশি হচ্ছিল। তারপর থেকে উর্মিলার 3 মেয়ে প্রতিদিনই রাধাদের বাসায় গিয়ে টিভি দেখত। আরে এই মেয়েরা, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই? একদিন টিভি দেখতে দিয়েছি বলে প্রতিদিন আসো? টিভি দেখার যখন এতই শখ, তখন তোমাদের গরিব মাকে গিয়ে বলো টিভি যেন কিনে দেয়। এ কথা শুনে উর্মিলার 3 মেয়ে কান্না করতে করতে তাদের বাসায় চলে আসলো আর তার মাকে বলল, মা, উর্মিলা আন্টি আমাদেরকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আর অনেক বকেছে। আমরা কেন এত গরিব মা? কেন টিভি কিনতে পারো না তুমি? ভালো কোনো জিনিস দিতে পারো না, নতুন জামাও দিতে পারো না। মামনিরা, কোনো টেনশন করো না, দামি জিনিস দিতে না পারলে কি হবে, আমি তোমাদের নতুন ফ্রক অবশ্যই বানিয়ে দেব। এরপর মন খারাপ করে 3 মেয়ে ঘুমিয়ে পড়ল। উর্মিলা সব কাপড়ের টুকরোকে জোড়া দিয়ে সুন্দর করে 3 জনের জন্য জামা তৈরি করলো। 3 মেয়ে সকালে যখন ঘুম থেকে উঠল তখন উর্মিলা তার 3 মেয়েকে নতুন ফ্রক দেখালো। ফ্রক দেখার পরে উর্মিলার বড় মেয়ে বলল, মা, এ তুমি কেমন ফ্রক তৈরি করেছো? ছোট ছোট কাপড় জোড়া দিয়ে কি বিশ্রী জামা বানিয়েছো, মনে হচ্ছে কোনো ভিখারির জামা। হ্যাঁ মা, বড় আপু একদম ঠিক বলেছে,
এগুলো আমরা পরবো না। এই ফ্রক আমাদের পুরনো ছেঁড়া ফ্রকের চেয়েও অনেক বেশি খারাপ লাগছে দেখতে। উর্মিলার ৩ মেয়ে জামাগুলো দেখে একদম পছন্দ করলো না। তারা মন খারাপ করে বাড়ির বাইরে চলে গেল। মেয়েদের এরকম মন খারাপ দেখে উর্মিলারও অনেক চিন্তা হলো। কী করব, আমার মেয়েরা তো এই জোড়া দেওয়া ফ্রক পছন্দ করলো না। কাছে সামান্য কিছু টাকা আছে, এগুলো নিয়ে বাজারে যাই। যদি কোনো সস্তা ফ্রক পাই তাহলে 3টা কিনে আনবো। একথা ভেবে সামান্য কিছু টাকা নিয়ে উর্মিলা বাজারের দিকে যাচ্ছিল। তখন সে রাস্তার মধ্যে দেখলো একজন মহিলা একটি চড়ুই পাখির খাঁচা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চড়ুই পাখিটি খাঁচার মধ্যে ছটফট করছিল। চড়ুই পাখি যেন এটা বলতে চাচ্ছে যে তাকে যেভাবেই হোক খাঁচা থেকে বের হতে হবে। আরে, এই মহিলাটি কীরকম নির্দয়! চড়ুই পাখিটি কত ছটফট করছে খাঁচার মধ্যে, এরপরও তাকে বের করে দিচ্ছে না। আমি এর পিছু পিছু যাব। আমি সুযোগ পেলেই এই পাখিটাকে মুক্ত করে ফেলবো। উর্মিলা সেই মহিলার পিছু পিছু আসতে আসতে একেবারে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে আসার পর সেই মহিলা একা একাই বলল, এখন এই চড়ুই পাখিকে জব করে আমি খাবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। এই চড়ুই পাখির গোস্ত খেলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। একথা শোনার পরে উর্মিলা পিছন থেকে একটি পাথর নিয়ে সেই মহিলার মাথায় আঘাত করল। এতে মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সুযোগ বুঝে উর্মিলা ওই খাঁচার মুখ খুলে দিয়ে পাখিটিকে মুক্ত করে দিল। ছাড়া পেয়ে পাখিটি উড়তে লাগলো। আর মুহূর্তের মধ্যে খুবই সুন্দর পরিতে প্রকট হয়ে গেল ও বলল, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই মহিলা একজন জাদুকরণী, ওর জাদু শক্তি দ্বারা আমাকে চড়ুই পাখি বানিয়ে রেখেছিল। তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর উর্মিলা সেই মহিলার কাছে তার জীবন বৃত্তান্ত সব কিছু খুলে বলল, আর এটাও বলল যে এই মুহূর্তে সে কোথায় যাচ্ছিল। উর্মিলার কথা শোনার পরে পরি তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে খুবই সুন্দর সুন্দর 3টি ফ্রক প্রকট করলো। এই 3টি হলো জাদুর ফুলের ফ্রক। এই 3 ফ্রকের মধ্যে পৃথক পৃথক জাদু রয়েছে। প্রথম জাদুর ফ্রক তোমাকে স্বর্ণ মুদ্রা দেবে, আর দ্বিতীয় জাদুর ফ্রক তোমাকে রূপার মুদ্রা দেবে, আর তৃতীয় জাদুর ফ্রক তোমাকে এইরকম সুন্দর সুন্দর ফ্রক উপহার দেবে। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো। উর্মিলা পরীকে ধন্যবাদ জানালো। পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর উর্মিলা জাদুর 3 ফ্রক নিয়ে বাসায় আসলো। যখন তার মেয়েরা 3টি ফ্রক দেখলো তখন প্রচণ্ড খুশি হলো। এরপর উর্মিলা তার 3 মেয়েকে জাদুর ফ্রকের সম্পর্কে সব কথা বলল। মা, তার মানে আমরা অনেক ধনী হয়ে যাব? তাহলে তো আমরা ফ্রিজ, টিভি আর কুলার সব কিছু কিনতে পারবো। কিন্তু বাচ্চারা, এই জাদুর ফ্রকের দ্বারা অন্যদেরকেও সাহায্য করতে হবে। নিজের মনের মধ্যে কখনোই লোভ লালসা আনা যাবে না। উর্মিলার 3 মেয়ে 3 জাদুর ফ্রক পরে নিল আর গ্রামের মধ্যে ঘুরতে আরম্ভ করলো। এলাকার সব মানুষই তাদের ফ্রক দেখে খুবই প্রশংসা করতে লাগলো। গ্রামের মানুষেরা ভাবতে লাগলো যে এই ফ্রক তার মাই মনে হয় তৈরি করেছে। এরপর থেকে গ্রামের সব লোকেরাই তাদের মায়ের কাছে এসে সেম টু সেম ওই রকমের ফ্রকই তৈরি করে নিতে চাইলো। আর উর্মিলাও জাদুর 3য় ফ্রকের কাছ থেকে ঠিক মানুষের ডিমান্ডেবল ফ্রক চেয়ে তাদের কাছে বিক্রি করতে লাগলো। এতে তার অনেক টাকা ইনকাম হতে লাগলো। তবে একদিন রাধা উর্মিলার কাছে আসলো আর বলল, উর্মিলা বোন, আমি ওই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, যেদিন আমি তোমার 3 মেয়েকে টিভি দেখতে দিয়েছিলাম না। আমি ওসব কিচ্ছু মনে রাখিনি রাধা বোন। ভুল তো মানুষের দ্বারাই হয়। বলো, তুমি কেন এসেছো? উর্মিলা বোন, আমার মেয়ে তোমাদের মেয়ের গায়ের ফ্রক দেখে বায়না ধরেছে, সে ওই রকমই ফ্রক নেবে। প্লিজ আমার মেয়ের জন্য একটা তৈরি করে দাও। তখন উর্মিলা মুচকি হেসে উঠল আর জাদুর 3য় ফ্রকের কাছ থেকে হুবহু ওই রকম ফ্রক চেয়ে রাধাকে দিয়ে দিল। এভাবেই করতে করতে উর্মিলার কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। উর্মিলা তার 3 মেয়েকেই স্কুলে ভর্তি করে দিল। এভাবে জাদুর 3 ফুলের ফ্রগের সাহায্যে উর্মিলার সংসারে সুখ শান্তি ফিরে আসলো। এখন উর্মিলা নিজেও ভালো আছে আর গ্রামের অন্যান্য বিপদগ্রস্ত মানুষদেরকেও সাহায্য করছে। হীরা নামে একজন লোক মধ্য উপদেশের ঝিলের মধ্যে তার পরিবার নিয়ে থাকত। ওই ঝিলের মধ্যে খুবই ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানে হীরা তার স্ত্রী শকুন্তলা ও মেয়ে রাধার সঙ্গে বাস করত। একদিন অসুস্থতার কারণে শকুন্তলা ইন্তেকাল করে। এখন এই পৃথিবীতে হীরা তার মেয়ে রাধাকে নিয়ে একাই বাস করছে। হীরার মেয়ে রাধা এখন অনেক ছোট, এজন্যই রাধাকে পুরো সময় দিতে হতো হীরার। হীরা তার মেয়েকে রেখে কাজেও যেতে পারতো না, এজন্য তার অনেক সমস্যা হচ্ছিল।
এর কিছুদিনের মধ্যেই হীরা নীলাম নামে একজন মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। নীলাম প্রথম প্রথম রাধার অনেক খেয়াল রাখত, কিন্তু কিছুদিনের মধ্যে নীলামও গর্ভবতী হয়ে যায়। কিছুদিনের মধ্যে নীলামও আরেকটি মেয়ের জন্ম দেয়। দুই মেয়েকে একসঙ্গে দেখা নীলামের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এজন্য নীলাম ঠিকমতো ঘরের কাজকামও করতে পারে না। আস্তে আস্তে নীলাম বিরক্ত হয়ে যায়। এভাবেই ধীরে ধীরে রাধার প্রতি নীলাম ক্ষিপ্ত হতে থাকে আর তাকে অপছন্দ করতে শুরু করে। রাধা ও নীলামের মেয়ের মধ্যে 1 বছরের তফাৎ ছিল। এরপরেও নীলাম রাধার উপরে অত্যাচার করত। নীলামের বয়স হীরার চেয়েও অনেক বেশি ছিল। বয়সে বড় হওয়া সত্ত্বেও হীরা নীলামকে এজন্যই বিয়ে করেছিল যাতে সে তার মেয়েকে ভালোভাবে দেখভাল করে। কিন্তু হীরার এই মনোবাসনা পূর্ণ হলো না। হীরা ছিল থাইরয়েডের রোগী। অসুস্থতার কারণে কিছুদিনের মধ্যে হীরাও ইন্তেকাল করে। এখন হীরার মেয়ের রাধা পৃথিবীতে একেবারে একা ও অসহায় হয়ে পড়ে। দুই মেয়ে এখন বড় হয়ে গেছে। রাধা সংসারের খেয়াল রাখে আর নিজের প্রতিও যত্নশীল। রাধা তো আগে থেকে লেখাপড়া বাদ দিয়েছিল। রাধা ঘরের কাজ করে আর তার বোন শীতল কলেজে যায়। এভাবে দিন পার হতে লাগলো। একদিন হীরাদের বাড়িতে রামগোপাল আসলো, যে এলাকার সব মেয়েদের বিবাহ দেয়। রামগোপাল এসে নীলামকে বলল, আরে বোন শোনো, সুখবর, তোমার দুই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। খুবই ভালো। দুই পাত্র বিদেশে চাকরি করে। সবচেয়ে বড় কথা হলো ওরা কোনো ডিমেন্ড নেবে না। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বিয়ের ব্যাপারে আগে বাড়াবো। বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেন নয়, তাড়াতাড়ি ব্যবস্থা করুন। দুই বোনই বিয়ের কথা শুনে অনেক খুশি হলো, কিন্তু শীতল রাধাকে মোটেও পছন্দ করতো না। শীতল রাধাকে বলল, আরে এই রাধা, তুই এত খুশি হচ্ছিস কেন? গোপাল কাকা কি বলেছে শুনিসনি? পাত্র বিদেশে থাকে। বিদেশের লোকেরা ইংরেজিতে কথা বলে, আর তুই তো ইংরেজির এবিসিডি পারিসনি। কথা কি করে বুঝবি আর বলবি? তাতে কোনো সমস্যা নেই, ইংরেজি বলতে পারি না তো কি হয়েছে? আমি কি ইংরেজি ভাষায় কথা বলতে যাব? শীতলের কথাকে গুরুত্ব না দিয়ে রাধা বাইরে চলে গেল কাজের জন্য। তবে শীতলের কথায় রাধার মনের মধ্যে চিন্তা হতে লাগলো। রাধা ক্ষেতের মধ্যে গিয়ে সবজি উঠাতে লাগলো। সে সবজি উঠাতে উঠাতে হঠাৎ করে একটি অপরিচিত গাছ দেখতে পেল, যার মধ্যে ছোট দেখে খুবই সুন্দর একটি লেহেঙ্গা লাগানো আছে। এরকম গাছ দেখে রাধা খুবই আশ্চর্য হয়ে গেল। আরে ছোট ছোট লেহেঙ্গা ঝুলছে আর তার চারপাশ দিয়ে ঘাস লাগানো, এগুলো কি খেলনা লেহেঙ্গা নাকি? ঘাস দিয়ে ছোট ছোট লেহেঙ্গা রাধার অনেক পছন্দ হলো। রাধা ওই ছোট্ট লেহেঙ্গাকে পেড়ে নিল আর সেটা ঘরে নিয়ে আসলো। রাধা বাসায় গিয়ে তার বোন শীতলকে সব কথা খুলে বলল, আর ক্ষেত থেকে নিয়ে আসা সেই ছোট্ট ঘাসের লেহেঙ্গাকেও দেখালো, যে সেই লেহেঙ্গা সে খেতে দেখেছে আর সেটা সাথেও নিয়ে এসেছে। রাধা যখনই সেই লেহেঙ্গাকে মাটিতে রাখলো, লেহেঙ্গাটি আকারে অনেক বড় হয়ে গেল। লেহেঙ্গার চারপাশে এখনো পর্যন্ত ঘাস লাগানো আছে। এসব দেখে রাধা ও শীতল দুইজনই খুবই হতভম্ব হয়ে গেল। তখন রাধা হেঁটে হেঁটে লেহেঙ্গার সামনের দিকে আসতে লাগলো। ঠিক তখনই লেহেঙ্গার মধ্যে থেকে খুবই টেস্টি টেস্টি খাবার বের হতে লাগলো। টেস্টি বার্গার, সুস্বাদু খাবার ও ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আরে বাহ, এটা দেখছি জাদুর লেহেঙ্গা। এখন দেখছি আমাদের ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাধা, একদম ঠিক বলেছিস। দেখি একবার কিছু চেয়ে দেখি, হয়তো এর মধ্যে থেকে সোনাও বের হতে পারে। শীতলের কথা অনুযায়ী রাধার লেহেঙ্গার কাছ থেকে আরও কিছু চাইতে লাগলো। তখন সেখানে সোনা রূপার জায়গায় অনেকগুলো টাকার নোট বের হয়ে গেল। এসব কাণ্ড দেখে দুই বোন খুবই আশ্চর্য হয়ে গেল। তখন লেহেঙ্গার মধ্যে থেকে আওয়াজ আসলো, আমি হলাম একটি জাদুর লেহেঙ্গা। আমি বিনা প্রয়োজনে আর অত সহজেই কারো হাতের নাগালে আসি না। আমাকে তোমরা পেয়েছো, তার মানে অবশ্যই তোমাদেরকে আমার প্রয়োজন আছে। একটা কথা সব সময় মনে রাখবা, কখনোই তোমরা লোভ লালসা করবে না। যদি লোভে পড়ে আমাকে ব্যবহার করো, তাহলে আমি আবারও অনেক ছোট হয়ে যাব আর ঘাসে পরিণত হব। আমাকে দিয়ে আর কোনো উপকার করিয়ে নিতে পারবে না। রাধা সব কিছু বুঝে গেল আর কিছুদিন পর্যন্ত সে এরকমটাই করতে লাগলো। ওদিকে শীতলের মধ্যে লোভ চলে আসলো। সে তার মায়ের সাথে মিলে সেই জাদুর লেহেঙ্গাকে তার কাছে রাখতে লাগলো আর রাধাকে বাড়ি থেকে বাহিরে বের করে দিল।
না না, তোমরা আমার সঙ্গে এমনটা করো না। আমি কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। প্রয়োজনে তোমরা এই জাদুর লেহেঙ্গা তোমাদের কাছে রাখো, আমি কখনো চাইবো না। কিন্তু আমাকে আমাকে তোমাদের সাথে রাখো প্লিজ। কিন্তু শীতল ও তার মা কিছুতে রাধার কথা শুনল না। তারা ধাক্কা দিয়ে রাধাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও রাধা বাড়ি থেকে বের হয়ে গেল। ওদিকে শীতল জাদুর লেহেঙ্গার কাছে খুবই টেস্টি টেস্টি খাবার প্রার্থনা করলো, কিন্তু ওই জাদুর লেহেঙ্গা কিছুই প্রকট করলো না। রেগে সে বলল, তোমাদের কি মনে হয়েছে আমি কিচ্ছু বুঝি না? আমি তো তোমাদের পরীক্ষা নিয়েছি, আর আমি বুঝে গেছি ওই মেয়ে আমাকে হাসিল করেছে, যাকে তোমরা বের করে দিয়েছো। তার নাম হচ্ছে রাধা। যদি তোমরা বাঁচতে চাও আর তোমাদের ভালো চাও, তাহলে তাড়াতাড়ি রাধাকে এই বাসায় ফিরিয়ে নিয়ে আসো আর ওর সঙ্গে ভালো ব্যবহার করো, নইলে আমার চেয়ে খারাপ আর তোমাদের কাছে কেউ হবে না। আর শোনো, এই কথা যেন রাধা কিছুতেই জানতে না পারে। নীলাম ও শীতল লেহেঙ্গার এই রাগান্বিতভাবে ধমক দেওয়াকে অনেক বেশি ভয় পেয়ে গেল। এরপর তারা চুপচাপ রাধাকে সম্মানের সঙ্গে বাসায় নিয়ে আসলো। রাধা এসব কিছুই বুঝতে পারল না, কিন্তু এই সব কিছু তার কাছে ভালোই লাগছিল। সেই দিন থেকে শীতল ও তার মা রাধার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে লাগলো। সেই দিন থেকে রাধা জাদুর খাসের লেহেঙ্গার কাছ থেকে খাবার চাইতো, আর সেসব খাবার গরিব ও অনাথ মানুষদের মাঝে বিলিয়ে দিত। এ কারণেই গ্রামের সব লোকেরাই রাধাকে অনেক বেশি সম্মান করতে লাগলো। এরপর নীলাম রাধা ও শীতল দুই মেয়েরই বিয়ে বিদেশ থাকনেওয়ালা ছেলেদের সঙ্গে অনেক ধুমধাম করে করিয়ে দিল। এখন নীলাম তার দুই মেয়েকে সমানভাবে ভালোবাসে। বিয়ের পরে রাধা ও শীতল যে যার শ্বশুর বাড়িতে চলে গেল। রাধা ওই জাদুর লেহেঙ্গাকে তার মায়ের কাছেই রেখে গেল। শেষে ওই জাদুর লেহেঙ্গা নীলামের কাছেই রয়ে গেল। নীলাম ওই জাদুর লেহেঙ্গার কাছ থেকে সব কিছু চেয়ে এলাকার অসহায় গরিব লোকদের সাহায্য করত। এভাবে সব কিছু ঠিক হয়ে গেল।